নমস্কার, আমি রূপসী হালদার। আলোচনা এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি আমৃত মানুষী তোকে, লিখে তুলেছেন সালমা চৌধুরী। পর্ব 17। আবির গভীর রাতে মেঘের দরজায় ডাকছে। দরজা খোলাই ছিল, তারপরেও উনি ঢুকছেন না। কণ্ঠ উঁচু করে বললেন, আসবো? মেঘ একগাল হেসে তৎক্ষণাৎ উত্তর দিল, আমার রুমে আসতে আপনার অনুমতির প্রয়োজন নেই। আবির মেঘের মাথার কাছে বিছানায় বসে কোমল কণ্ঠে বলল, তুই এত মায়াবী কেন মেঘ? আবির ভাইয়ের আজগুবি কথা শুনে বিস্ময়কর চোখে তাকালো। বারান্দায় জ্বালানো লাল রঙের লাইটের আলোতে আবিরের মুখমণ্ডল টকটকে লাল বর্ণের হয়ে আছে। আবির কেমন করে যেন চেয়ে আছে মেঘের দিকে। আবিরের ঠোঁট কামড়ে বলল, তোর নির্বাক চোখের চাহনি আমার শান্ত হৃদয়ে ব্যাকুলতা সৃষ্টি করে। তোর চোখে লেপটে যাওয়া কাজল আমার মনকে বারংবার দুর্বল করে তোলে। তোর ঘন কালো কেশরাশি আমার শক্ত মনের দুর্বলতার একান্ত কারণ। মেঘ হা করে তাকিয়ে আছে আবিরের দিকে। মুখ ফুসকে বলে উঠল, আপনি আমায় ভালোবাসেন আবির ভাই? আবির সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো। কিছু না বলেই চলে যাচ্ছে। মেঘ পেছন থেকে ডাকছে, আবির ভাই। আবির ফিরেও তাকাচ্ছে না। পুনরায় আবির ভাই চিৎকার দিয়ে উঠে বসলো বিছানায়। আশপাশে তাকিয়ে দেখে কোথাও আবির ভাই নেই। বারান্দার লাইটের আলোতে স্পষ্ট দেখা গেল রুমের দরজা বন্ধ। মেঘ বিস্ময়কর সমেত তাকিয়ে রইল দরজার পানে। ফ্যানের বাতাসে চুলগুলো উঠছে, চোখে মুখে ঝাপটে পড়ছে। কয়েক মুহূর্ত লাগলো মেঘের বুঝতে যে এটা স্বপ্ন ছিল। মেঘ দীর্ঘশ্বাস ফেলল। দূর দূরান্ত থেকে আজানের শব্দ ভেসে আসছে। মেঘ মোবাইলটা হাতে নিয়ে টাইম দেখলো। ফজরের ওয়াক্ত হয়ে গেছে। ফোন হাত থেকে আবির ভাইয়ের সেভ করা নাম্বারটিতে গেল। আবির ভাইয়ের ছবিগুলো দেখতে লাগলো, কিন্তু মেঘের মস্তিষ্ক জোড়া শুধুমাত্র দেখা স্বপ্নটাই ঘুরছে। মেঘ বিড়বিড় করে বলল, স্বপ্নেও ভালোবাসি বললেন না? হিটলার তো হিটলারই। নামাজ পড়তে বসেছে মেঘ। ভোরবেলা থেকেই করে বৃষ্টি পড়েছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। পড়ার থেকেও মাথায় দুষ্টুমি ঘুরছে। তারপরেও জোর করে 1 থেকে 2 ঘন্টা পরে খাবার টেবিলে আসলো প্রতিদিনের মতো। আবির রেডি হয়ে নামছে সিঁড়ি দিয়ে। তা দেখে মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মুচকি আসলো। মনে পড়ে গেল ভোর রাতে স্বপ্নের কথা। ফিটফাট আবির ভাইকে দেখে নিল আপাদমস্তক। কালো কালারের শার্ট, হাতের কনুই পর্যন্ত গোটানো, হাতে একটা ব্লেজার, প্যান্টটাও একই রঙের, চোখে কালো সানগ্লাস। ঘড়ি পড়তে পড়তে নিচে নামছে। দ্রুত পায়ে এগিয়ে আসলেন ডাইনিংয়ের দিকে। মেঘ তখন অভিভূত ন্যায় চেয়ে আছে আবির ভাইয়ের দিকে, আর গুনগুন করে গান গাইছে। কালো সানগ্লাসটা এত কেন সুখ, হে যুবক, দৃষ্টিতে যেন সে রাজপতি। খুন হয়ে যায় আমি প্রতিদিন, নামধাম জানি না তো, সাথে তার সব কিছু, তবুও নিলাম আমি তারই পিছু। আবির কাছাকাছি এসে সানগ্লাস খোলে, কপাল গোটালো, কিন্তু মেঘের হুঁশ নেই। আবির গলা কাঁকিয়ে দিয়ে বলল, কি হয়েছে তোর? মেঘ একটু নড়ে চড়ে উঠল। গান থামিয়ে কণ্ঠ খাদে নামিয়ে ঝড় দিল, ব্লেজার পরলে আপনাকে কেমন লাগবে সেটাই ভাবছি। আবির পুনরায় সানগ্লাস চোখে দিল। কোনোই পর্যন্ত তোলা হাত নামিয়ে সঙ্গে সঙ্গে ব্লেজার পরে নিল। মেঘ উচ্চস্বরে বলে উঠল, মাশাআল্লাহ, কারো নজর না লেগে যায়। আকস্মাৎ মেঘ চেয়ার থেকে উঠে আবির ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ায়। আবির ভ্রু কুঁচকে চাইল। মেঘ সহসা আবিরের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলটি হালকা করে কামড়ে দেয়। আবির নির্বাক চোখে তাকে অষ্টাদশীর কাণ্ড দেখে। 1 সেকেন্ডের মধ্যে মেঘ দূরে সরিয়ে গিয়ে চেয়ারে গিয়ে বসে পড়ে। নিজের কর্মকাণ্ডের প্রতি এখন নিজেরই রাগ হচ্ছে। আবির ভাই কীভাবে রিয়্যাক্ট করবে আল্লাহ জানে। মনে মনে ভীত হচ্ছে অষ্টাদশী। আবির স্বাভাবিকভাবে হেঁটে মেঘের বিপরীতে বসতে বসতে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, সুন্দর লাগলেই বুঝি ছেলেদের আঙ্গুল কামড়ে দিস তুই? মেঘ চমকে উঠে তাকায় আবির ভাইয়ের দিকে, সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বাম ডানে অভিমানী স্বরে বলে উঠল, মিম ছাড়া কারো আঙুলেই কামড় দেয়নি আজ অব্দি। আবির কিছু বলার আগে হালিমা খান খাবার নিয়ে হাজির হলেন। একান হেসে বললেন, কি ব্যাপার, দুই ভাই বোন আজ গল্প করছে নাকি? আবিরকে দেখতে পুনরায় বললেন, মাশাআল্লাহ, তোকে খুব সুন্দর লাগছে। ততক্ষণে আস্তে আস্তে সবাই খাবার টেবিলে আসতে শুরু করেছে। ইকবাল খান এসে আবিরকে দেখেই বলে উঠলেন, মাশাআল্লাহ আবির, তোকে অনেক সুন্দর লাগছে। এতদিনে তোকে সিও মনে হচ্ছে। তোর লুকেই আজকের মিটিং জমে যাবে। আলী আহমেদ খান ছোট করে বললেন, মাশাআল্লাহ। মজির খান চেয়ারে বসতে বসতে বললেন, ভাইজান, আবিরকে বলা দরকার না কথাটা? আলী আহমেদ খান 1 সেকেন্ড থেমে বলে উঠলেন, ও হ্যাঁ, আমার তো মনেই ছিল না। আবির নিজের কণ্ঠে প্রশ্ন করলেন, কি হয়েছে? আলী আহমেদ খান সহসা বললেন, তোকে একটু রাজধানীতে যেতে হবে।
4 থেকে 5 দিনের জন্য। আবির 2 আঙ্গুল দিয়ে কপালে আলতো করে ছুঁয়ে সাথে সাথে এক পলক মেঘকেও দেখে নিয়েছে। মেঘ মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল, তবে এই কথা শুনে মুখে খাবার নিয়েই চোখ গোল গোল করে তাকিয়ে আছে আবিরের দিকে আর মনে মনে বলছে, প্লিজ আবির ভাই, আপনি যাবেন না প্লিজ। আবির বাবার দিকে এক নজর তাকালো, তারপর মাথা নিচু করে বলল, আমি এখনো কোথাও যেতে পারবো না। মোজাম্মেল খান আকস্মাৎ বললেন, কেন? আবির মনে মনে বলল, আমি দূরে গেলে কারো খাওয়া বন্ধ হয়ে যায়, রাতের ঘুম হারাম হয়ে যায়। সহসা গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে আবির বলে উঠল, আমার অফিসে কাজ আছে, 1 সপ্তাহ পর অফিস শুরু হবে। এই অবস্থায় সব কিছু ফেলে আমি কোথাও যেতে পারবো না। মোজাম্মেল খান আবার আলী আহমেদ খানের দিকে চেয়ে বলল, তাহলে কি আমি যাবো ভাইজান? আলী আহমেদ খান কিছু বলার আগেই পুনরায় আবির বলে উঠল, কাউকেই যেতে হবে না, আমার পরিচিত লোক আছে সেখানে, আমি এখান থেকে কাজ করিয়ে নিতে পারবো। তারপরে যদি সমস্যা হয় তখন তোমাদের জানাবো আমি, তবে আগামী 2 থেকে 3 মাস আমি কোথাও যাব না, এটা বলে রাখলাম। চট্টগ্রামের কাজ মোটামুটি শেষ হয়ে এসেছে, সিলেটের কাজও কাকামুনি শেষ করে এসেছে, রাজশাহীটাও আমি দেখছি, তোমাদের যেতে হবে না কোথাও। মেঘ নিঃশব্দে হাসছে, সবাই চুপচাপ খাচ্ছে। আবির খাবার শেষ করে উঠে যাবে, তখন ইকবাল খান ডেকে উঠলেন, আবির, বাইরে বৃষ্টি হচ্ছে, বাইক নিয়ে বের হোস না, আমি খাবার শেষ করে তোকে নিয়ে যাব, একটু বস। আবিরও বাধ্য ছেলের মতো সোফায় বসে রইল। তারপর ইকবাল খানের সঙ্গে গাড়িতে করে অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সারাদিনই বৃষ্টি হয়েছে আজ, মেঘের কোচিং টিউশন কিছুই নেই, রুমে বসে সারাবেলা পড়াশোনা করেছে। বিকেলে বৃষ্টি কমেছে, একচিতে রোদ বেরিয়েছিল আকাশে। মেঘের আর পড়তে ইচ্ছে করছে না, তাই বই রেখে মোবাইল হাতে নিয়ে পুরো বাড়ি চক্কর দিল, কিন্তু সবাই ঘুমাচ্ছে, তাই আড্ডা দেওয়ার মতো কাউকে পেল না। হঠাৎ মনে হলো, অনেকদিন ছাদ যাওয়া হয় না, সেই যে রাতের বেলা আবির ভাইয়ের গান শুনে ছাদে গিয়েছিল, তাও আবার ছাদে দরজা পর্যন্ত। তারপর আর ছাদের দিকে পা বাড়ায়নি। মেঘ স্কুল কলেজ পড়ার সময় প্রতিদিনের বিকেলে ছাদে যেত, ফুল গাছ লাগানো আর তাদের যত্ন নেওয়া ছিল তার নেশা। তবে এইচএসসি আগে টেস্ট পরীক্ষা থেকে মেঘ ছাদে যাওয়া ভুলে গেছে। টিউশন কোচিং শেষ করে বাসে ফিরতে ফিরতেই সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যার পরে ছাদে যাওয়ার মতো এত সাহস নেই অষ্টাদশীর। সেই থেকে গাছের যত্ন ছেড়ে দিয়েছে, গাছেরাও অযত্ন অবহেলায় মরে গেছে। তখন থেকে মেঘ আর ছাদে যায় না। মেঘ গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠল। ছাদের গেট খুলতেই চোখ ছানা পোড়া হয়ে গেল অষ্টাদশীর। ছাদের যতটা অংশ চোখে পড়ছে পুরোটাই গাছে ভর্তি। মেঘ পা বাড়ালো ছাদের দিকে, সম্পূর্ণ ছাদ পরিষ্কার, তাতে 3 সারি গাছের টব রাখা রয়েছে। এক কর্নারে শুধু ফলের গাছ, বাকি সবগুলোই গাছে ফুল ভরে রয়েছে। নয়নতারা, বেশ কয়েক রঙের গোলাপের গাছ, পাতুলিকার গাছ, তবে বিকেল বেলাতে ফুল নেই। কাঠগোলাপের গাছ, জিনিয়া, অপরাজিতা, রঙ্গনা থেকে শুরু করে কত কত রকমের ফুলের গাছ, যার অধিকাংশ গাছের বা ফুলের নামই জানে না মেঘ। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করেছে, এত গাছ কে আনলো? আবির ভাই এত জীবনও ছাদে আসে না, তাহলে কি আবির ভাই? সহসা মেঘের চোখ মুখে উজ্জ্বলতা ফুটে উঠল। ছাদ ভর্তি এত গাছগাছালি দেখে মেঘের ভীষণ ভালো লাগছে। সবটাই ছাদ ঘুরে দেখলো সারাদিন। বৃষ্টি থাকায় পানি দেওয়ার প্রয়োজন হলো না। 20 থেকে 30টা ছবিও তুলেছে ফুল আর গাছে। তৎক্ষণাৎ সূর্য ডুবতে শুরু করেছে। গোধূলির আলোতে ফুলের মুগ্ধতা দেখে মেঘের লোভ সামলাতে না পেরে একটা গোলাপ ফুল ছিঁড়ে নিয়েছে। এতদিন পর নিজের বাড়ির ছাদে এত এত ফুল গাছ আর ফুলের সমাহার দেখে আবির্ষিত হয়ে পড়েছে মেঘ। এদিকে আবির করিডোর দিয়ে নিজের রুমের দিকে আসছিল। আবির মেঘকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়ল সেখানেই। সেদিকে মেঘ আপন মনে ফুলের গন্ধ শুকছে আর হাঁটছে। আশেপাশে বা সামনে কেউ আছে কিনা তার কোনো রকম মনোযোগ নেই তার। হঠাৎ আবিরের প্রস্তুত বুকের সঙ্গে ধাক্কা খেল মেঘ। নিজেকে সামলালো আগেই। আবির মেঘের বাহু চেপে ধরে। সহসা স্বাভাবিক হয়ে মুখ তুলে চায় মেঘ। আবির ভাইয়ের তপ্ত দৃষ্টি দেখে মাথা নুইয়ে ফেলে পুনরায়। আবির বাহু চেপে ধরে, দ্বিগুণ ভারী কণ্ঠে ধমকে ওঠে, ফুল ছিঁড়েছিস কেন? মেঘ ডোক গেলে মৃদু কণ্ঠে বলে, সরি। আবির পূর্ণ কণ্ঠে বলল, সরিটা আমায় না বলে গাছকে বলিস। মেঘ নিজের ঠোঁট কামড়ে ধরে আছে। আবির ভাইয়ের ধমকে নিজে আসে নেত্রদ্বয়। আবির মেঘের বাহু ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে মেঘ চলে যেতে নেয়। আবির পুনরায় নীরব কণ্ঠে ডেকে ওঠে, শোন। মেঘ এদিকে দাঁড়িয়ে পড়ছে, কাঁদো কাঁদো কণ্ঠে উত্তর দিল, জি।
আবির এবার কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, সময় পেলে গাছগুলো একটু যত্ন নিস, এগুলো তোরই। মেঘ এবার বিস্ময়কর দৃষ্টিতে তাকায় আবিরের দিকে, নিষ্পলক তার দৃষ্টি, চোখ টলমল করছে পূর্বের জমা পানিতে, মুখ খানিক হাসিও ঝুলছে। কয়েক মুহূর্ত পর উত্তেজিত কণ্ঠে শুধালো, আমার? আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে জবাব দিল, হ্যাঁ, তোর নাকি ফুল গাছের অনেক পছন্দ, তাই এনে দিলাম। এখন যত্ন নেওয়ার দায়িত্ব তোর। আর হ্যাঁ, গাছের যত্ন নিতে গেলে দুনিয়া ভুলে যাস না যেন। মেঘ বহির্ভূত চোখে চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবিরও এবার সরাসরি চোখে চোখ রেখে দেখল মেঘের মুখটাকে। 2 ফোঁটা অশ্রুর দাগ হয়ে গেছে, সম্পূর্ণ গাল টকটকে লাল হয়ে গেছে, গালের মাঝে একটা গাঢ় কালো রঙের তিল চলচল করছে। মেঘের দুর্গত দৃষ্টি দেখে নিজের দৃষ্টি সংযত করল মেঘ, কোমল কণ্ঠে বলল, থ্যাংক ইউ আবির ভাই। আবির কিছু বলার আগেই পুনরায় মেঘ প্রশ্ন করলো, আজ এত তাড়াতাড়ি চলে আসলেন যে? আবির উত্তর দিল, একটু পরে বের হয়ে যাব। অষ্টাদশীর পল্লব ঝাপটে আবির ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করল, কফি খাবেন আবির ভাই? আবির খড়খড়ে কণ্ঠ শুধালো, গত রাতে কি বলেছি তোকে মনে নেই? মেঘ মাথা নিচে করে কণ্ঠ খাদে নামিয়ে বলল, অন্য কাউকে বলে কি দিত? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল, লাগবে না, তুই রুমে যা। মেঘ আর কথা বাড়ল না, চুপচাপ রুমে চলে গেল। রুমে শুয়ে সে বিকেলের তোলা ছবিগুলো দেখছিল মেঘ। সেখান থেকে কয়েকটা ছবি আপলোড দিল ফেসবুকে, স্পেশাল গিফট, তাতে কয়েকটা লাভ ইমোজি দিল ক্যাপশনে। সন্ধ্যার পর মেঘ পড়তে বসেছে। কিছুক্ষণ পরেই ফোন কল বেজে উঠল। বন্যা কল দিয়েছে। তৎক্ষণাৎ কল রিসিভ করলো মেঘ। বন্যা, আসসালামু আলাইকুম। মেঘ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? বন্যা, আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? মেঘ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। বন্যা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, এই তোকে এত কাজ কে কিনে দিল রে? মেঘ সশব্দে হেসে বলল, আবির ভাই। কি? আবির ভাই? আটকে উঠেছে বন্যা। মেঘ পুনরায় বলে উঠল, হ্যাঁ, কবে আনিয়েছেন জানি না, কিছুদিন যাবৎ মিমের রুমে কাজ চলছে, ছাদেও কাজ চলছিল, তাই আমি তেমন বের হইনি রুম থেকে, ছাদেও যাইনি অনেকদিন যাবৎ। আজ হঠাৎ ছাদে গিয়ে দেখি ছাদ ভর্তি কাজ, ছাদের পরিবেশ পুনরায় চেঞ্জ হয়ে গেছে। আসার সময় আবির ভাই বললেন, এগুলো নাকি আমার। বন্যা উদ্বেলিত ভঙ্গিতে বলল, বাহ, তোর শখ তো তাহলে পূরণ হয়ে গেল। তুই তো খুব করে চাইতি তোর ছাদ ভরা গাছ হোক, সেদিকেই তাকাবি, শুধু গাছ আর গাছ থাকবে, দেখলি তোর আল্লাহ তোর ইচ্ছেগুলো পূরণ করে দিয়েছে। খুশি মনে বলল, তুই সময় করে আসিস বাসায়, ছাদে যাবো না। আর হ্যাঁ, সকালবেলা আসিস। ঠিক আছে, বন্যা উত্তর দিল। তারপর দুই বান্ধবী বেশ কিছুক্ষণ পড়াশোনা নিয়ে কথা বলে রেখে দিল। রবিবার থেকে ব্যস্ততায় কাটছে সকলের সময়। বর্ষাকাল থাকায় হুটহাট বৃষ্টি নেমে যায়। আবির বৃষ্টি না থাকলে বাইকে অফিসে যায়, আবার বৃষ্টি থাকলে গাড়িতে যায়। মেঘও কোচিং টিউশন নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আবির ভাইয়ের সাথে তার টুকটাক দেখা হয়, তা হয়তো খাবার টেবিলে, না হয় সিঁড়িতে অথবা করিডোরে। আজ বৃহস্পতিবার। আবির সন্ধ্যার পর সোফায় বসে আছে, হাতে ফোন আর সামনে কফির কাপ নিয়ে। মেঘও তখন বই নিয়ে রুম থেকে বের হয়েছে। কিছুক্ষণ পরেই জান্নাত আপু আসবে। মেঘ করিডোর থেকে সিঁড়ির সাথে আস্তে আস্তে নিচের দিকে তাকিয়ে দেখলো একবার। চোখে পড়ে সোফায় বসে আবির ভাই, এক হাতে কফির কাপ নিয়ে কফি খাচ্ছে এবং অন্য হাতে মোবাইল দিকে তাকিয়ে আছে। মোবাইলের হোম পেজে সাদা কালো রঙের একটা ছবি। মেঘ গভীর দৃষ্টিতে দেখলো ছবিটিকে। ক্লিয়ার বোঝা যাচ্ছে না। মেঘ দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে যেতে নেয়, কাছে গিয়ে ছবিটা দেখতে পারে। কিন্তু মেঘের নুপুরের শব্দে আবির ঘাট ঘুরিয়ে তাকায়, মোবাইল পকেটে রেখে দেয়। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে আবির ভাইয়ের দিকে চেয়ে চেয়ে নিচে নামছে। তার মনে মনে বলছে, কে এই মেয়ে যার ছবি আবির ভাইয়ের ফোনের ওয়ালপেপারে রেখেছেন? আমাকে দেখিয়ে তবে এই মেয়ে কে? আবির কফি শেষ করে দীর্ঘ পায়ে বেরিয়ে যায় বাসা থেকে। আবির কিছুক্ষণ সিঁড়ির নিচে দাঁড়িয়ে পুনরায় পড়ার রুমের দিকে চলে যায়। 10 থেকে 15 মিনিটের মধ্যে জান্নাত আপু পড়তে বসান। আজ একটু বেশি সময় নিয়ে পড়িয়েছেন আপু। মোটামুটি 8:30-এর কাছাকাছি বেজে গেছে। ড্রয়িং রুমে কেউ নেই। জান্নাত পড়ানো শেষ করে বের হয়ে যাবে। মেঘ তখনও পিছন পিছন পড়ার রুম থেকে বের হয় দরজা লাগানোর জন্য। জান্নাত দরজার কাছাকাছি যেতেই আবির বাইরে থেকে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢোকে। মুখোমুখি দেখা হয় আবির আর জান্নাতের। জান্নাত সহসা হাস্যোজ্জ্বল মুখে বলে ওঠে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আবির হাসি মুখে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো?
মেঘ পড়ার রুমের কিছুটা সামনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে আর বিড়বিড় করে বলছে, আবির ভাই জান্নাত আপুকে চেনে, কিন্তু কিভাবে? তাহলে কি আবির ভাইয়ের ফোনের তারই ছবি ছিল? পর্বটা এখানে শেষ হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।